আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা সমতলে বস্তুগুণের গতি এই অধ্যায়ের ক্লাস 2 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ক্লাস 1-এ টাইপ 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা টাইপ 5 থেকে আলোচনা করব। তো যারা আগের ক্লাসটা করো নাই তোমরা অবশ্যই আগের ক্লাসটা করবা, দেন এসে এই পরবর্তী ক্লাসটা করে নিবা, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকে ক্লাসে আমরা টাইপ 5-এ আলোচনা করবো। দেখো যে বিশেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, অর্থাৎ কি যে কোনো একটা বিশেষ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেটা নির্ণয় করা শিখবো। তো দেখো এখানে তোমাকে প্রথমে কনসেপ্ট আকারে কী কী জানতে হবে ভাইয়া। দেখো যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ তোমাকে যে সূত্রটা আছে এটাকে তোমাকে জানতে হবে। এইটা হচ্ছে কি, দেখো ইউ প্লাস হাফ, এখানে কি এফ 2t বিয়োগ 1, এখানে এফটা হচ্ছে তোমার কি ভাইয়া ত্বরণ এবং ইউটা হচ্ছে তোমার কি ভাইয়া আদিবেগ। দেখো আমরা যে বেসিক্যালি যে সূত্রগুলো শিখি সেখানে কিন্তু ছিল এরকম যে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বাট এখানে কিন্তু শুধু ইউ। এটা একটু মাইন্ডেড, এটা কি তোমাকে মনে রাখতে হবে কিন্তু, যে ইউ প্লাস হাফ ত্বরণ 2t বিয়োগ 1, এখানে টিটা হচ্ছে তোমার কি যে বিশেষ সেকেন্ডটা বলবে সেই সেকেন্ড কিন্তু এখানে টিটা হবে, ঠিক আছে? তারপরে দেখো যে টি-তম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব সমান এস সমান হচ্ছে কি, দেখো ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, যেটা আমরা সচরাচর জানি। এবং ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে কি, দেখো যখন তোমার দুইটা অতিক্রান্ত দূরত্ব এবং দুইটা সময় থাকবে সেই ক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় সূত্রটা জানি কি, S1 বিয়োগ S2 T1 বিয়োগ T2। এটা কিন্তু আমরা নিউটনিয়াম বলবিদ্যা অধ্যায়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তারপর তো দেখো আমরা যে বেসিকগুলো এখানে শিখলাম সেই বেসিকগুলো থেকে এখন যে এমসিকিউগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে দেখে নেব। যেমন এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 আসা একটা প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটা হচ্ছে কি, যে একটি কণা এত সমত্বরণে, অর্থাৎ কি এখানে দেখো কিন্তু এফ এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে, চলে 11তম সেকেন্ডে, অর্থাৎ কি টি এর মানটা হচ্ছে কত ভাইয়া 11 এত সেন্টিমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ কি এখানে দেখো অর্থাৎ কি এস এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে এত অতিক্রম করে, কণাটির আদিবেগ কত, অর্থাৎ কি ইউ এর মানটা এখানে চাইছে। তো দেখো আমরা এখানে সূত্র জানি কি, এখানে দেখো এস সমান ইউ প্লাস হাফ অফ এফ, অর্থাৎ হচ্ছে কি ত্বরণের পরিমাণ। দেখো এখানে কত 11তম সেকেন্ডে কণাটির আদিবেগ দেওয়া আছে, দাঁড়াও 1 মিনিট, এখানে এই যে এখানে এফ এর মানটা দেওয়া আছে দেখো কত 60, আর এখানে হচ্ছে 11 গুণন 2, অর্থাৎ কি 11 গুণন 2 বিয়োগ হচ্ছে কত 1। তো দেখো এখানে তোমার এস এর মানটাও এখানে কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখানে লিখে নিতে পারি। এখানে হচ্ছে কত দেখো 720। তো দেখো এখানে কিন্তু একটা মাত্র শুধু আননোন রাশি, এখানে হচ্ছে আননোন রাশিটা এখানে কি দেখো ইউ। তো তুমি যদি যখন এখানে ক্যালকুলেশন করবে, দেখো তুমি এখানে ইউ সমান পাবে এখানে 90 সেন্টি, এখানে আদিবেগ দেখো এখানে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হবে কি এখানে অ্যান্সার। এখানে দেখো জায়গা এখানে অল্প, তো দ্যাটস আমি এখানে ক্যালকুলেশনটা দেখালাম না। তো দেখো এখানে যখন একটা আননোন রাশি তুমি যখন ক্যালকুলেশন করবো তখন অ্যান্সার হবে কত 90 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো দেখো টাইপ 6 নিয়ে, এরপর আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করবো। দেখো টাইপ 6-এ আছে কি, দেখো বুলেট তক্তা ভেদ সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ দেখো এই অধ্যায়ে বুলেট সংক্রান্ত বিভিন্ন ম্যাথ আসতে দেখা যায়। তো এখন আমরা যদি প্রথমে আগে আমরা কনসেপ্টগুলো দেখবো এবং এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসা প্রশ্নগুলো দেখে নিব। তো দেখো এখানে তোমাকে প্রথমে কনসেপ্ট আকারে যে বিষয়গুলো জানতে হবে এখান থেকে, দেখো একটি গুলি একটি লক্ষ্যবস্তুর এক্স মিটার, অর্থাৎ কি দেখো এখানে এক্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে ভাইয়া, এক্স বলতে এখানে তোমাকে আসলে বোঝানো হচ্ছে যে এই এক্সের মানটা যে কোনো কিছু একটা হইতে পারে, অর্থাৎ কি 1 2 3 4 মানে যে কোনো একটা কি হইতে পারে, ঠিক আছে? তো এই এক্স মিটার প্রবেশ করার পর এর বেগ কি 1/n অংশ কমে গেলে এটি লক্ষ্যবস্তুর ভেতরে আরও কতটুকু প্রবেশ করবে, মানে প্রশ্ন করবে যে আরও কতটুকু প্রবেশ করবে ভাইয়া, এই যে এইটা, অর্থাৎ কি n-1 হোল স্কোয়ার ডিভাইডেড 2n-1 ইন্টু এক্স, এখানে এই এক্স এর মানটা হচ্ছে এইটা এবং এন এর মানটা কোনটা, এই যে 1/n আকারে থাকবে, এর নিচে যে এনটা থাকবে সেটা হচ্ছে কি ভাইয়া এন এর মান, ঠিক আছে? তো এটা হবে কি প্রবেশ করবে। এই সূত্রটা যদি তুমি মুখস্থ করে রাখতে পারো অবশ্যই তুমি কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নটা তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। তো দেখো যদি আরেকটা দেখো এখান থেকে জানতে হবে যে বন্দুকের গুলি এক্স মিটার দূরত্বে প্রবেশ করার পর এর বেগ অর্ধেক হয়ে গেলে কত হলে, দেখো অর্ধেক হলে, দেখো এই অঙ্কটা কিন্তু তুমি চাইলে এই সূত্র দিয়ে করতে পারো, বাট তুমি যদি শর্টকাট আকারে যদি মনে রাখতে পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষাতে আরও সময় বাঁচাতে পারবা। দেখো আমি বলবো যে এটা তোমরা অবশ্যই কি শর্টকাট আকারে মনে রাখবে। কী হবে দেখো, যে বন্দুকের গুলি এক্স মিটার দূরত্ব প্রবেশ করার পর যদি বেগটা কী হয়ে যায় অর্ধেক হলে এর আরও কত প্রবেশ করতে পারবে, x/3 প্রবেশ করতে পারবে, অর্থাৎ কি এখানে এক্স হচ্ছে কি ভাইয়া যে কোনো একটা মান, অর্থাৎ কি যতটুকু প্রবেশ করবে ততটুকু কিন্তু। তো অ্যান্সার হবে কি x/3 এবং এক্স এর মানটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, এখানে তুমি কি শর্টকাট আকারে এটা তুমি মনে রাখবে কী হবে ভাইয়া x/3। এবং দেখো এখান থেকে আরও দুটো কনসেপ্ট তোমাকে দেখতে হবে। যেমন এখানে দেখো যখন তোমাকে বেগ নির্ণয় করতে বলবো, অর্থাৎ কি তোমাকে তক্তার সংখ্যা দেওয়া থাকবে, ধরো তক্তার সংখ্যা থাকলো 16, তাহলে বেগ হবে কত, এখানে কি বলছে রুট করতে হবে, কাকে, তক্তার সংখ্যাকে রুট করতে হবে। যদি তক্তার সংখ্যা হয় কয়টি 16টি, অর্থাৎ কি হয় 16টি, তোমাকে এখানে কি করতে হবে রুট হবে, তাহলে বেগ হবে কত 4। যদি তক্তার সংখ্যা বলা হচ্ছে কত 25টি, তাহলে বেগ হবে কত 5।
5, তো এইভাবে যদি তক্তার সংখ্যা বলে কত 64, তাহলে অ্যান্সার হবে কত 8, এইভাবে। ঠিক আছে, তারপর যদি বলে যে তক্তার সংখ্যা বললে বেগকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ কিন্তু তক্তার সংখ্যা যদি বলে 4টি, তাহলে সরি যদি বেগ দেওয়া থাকে এবং যদি তক্তার সংখ্যা বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাকে এটাকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে। অর্থাৎ কি যদি বেগ হয় 4, তাহলে তক্তার সংখ্যা হবে কয়টা, 16টি। ঠিক আছে, কিন্তু এইভাবে তোমাকে বের করতে হবে। অর্থাৎ কি তোমাকে এখানে মোরাল অফ দ্য স্টোরি তোমাকে এখানে কি মনে রাখতে হচ্ছে, যে বেগ বললে তক্তার সংখ্যাকে রুট করতে হবে এবং তক্তার সংখ্যা বললে বেগকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করে দেখবো। দেখো এটা কোথায় আসছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18তে আসে একটা প্রশ্ন, এবং জাস্ট এবং ফার্স্ট এবং হাস্টে আসে একটা প্রশ্ন। তো দেখো প্রশ্নটা কী বলছে, যে একটি তীর একটি মাটির দেওয়ালের ভিতরে 3 ইঞ্চি ঢুকার পর তার অর্ধেক বেগ হারায়। অর্থাৎ কি দেখো কি বলছে, বেগটা কি হয়ে গেছে ভাই, দেখো এখানে অর্ধেক হয়েছে। তীরটির বেগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালের ভিতরে আর কতটুকু প্রবেশ করতে পারবে। আমরা জানি কি যখন বেগটা অর্ধেক হয়ে যায় তখন আমরা জানি যে কতটুকু প্রবেশ করতে পারে, এটা কি x/3 ইঞ্চি ঢুকতে পারবে। দ্যাটস এখানে দেখো এক্স এর মানটা হচ্ছে কত, দেখো এখানে 3 মিটার, কিন্তু দ্যাটস এখানে হচ্ছে কত 3 ভাগ হচ্ছে কত 3, এবং এই 3 আর 3 কাটা গেলে কত হচ্ছে ভাই এখানে 1, অর্থাৎ কত আর কত মিটার প্রবেশ করতে পারবে, 1 ইঞ্চি প্রবেশ করতে পারবে। দ্যাটস এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 1। আশা করি বুঝতে পারছো। দেন দেখো আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করবো। টাইপ 7টা হচ্ছে কি এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে মূলত এই অধ্যায়টাই হচ্ছে কি এর উপর গঠিত। ঠিক আছে, অর্থাৎ দেখো টাইপ 7 আমরা উলম্ব গতি সংক্রান্ত আলোচনা করবো। দেখো এইখানে আমি কনসেপ্ট আকারে এখানে তিনটা কেস দেখাবো, অর্থাৎ কি কেস 1, কেস 2 এবং অপর পেজে আছে কি কেস 3। তো এই কেস 3টা যদি তুমি জানো, তুমি অবশ্যই সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবা, এবং তুমি যে এই টাইপ থেকে যত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে তখনগুলো তুমি সমাধান করতে পারবা। তো এই কেস 1 এবং 2 এবং 3টা মনে রাখার জন্য আমি 3টে ঘটনা বলবো। তুমি যদি এই 3টে ঘটনা যদি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি এই সূত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। আমি যা শুধু 3টে ঘটনা বলবো, তুমি এই 3টে ঘটনা যদি কনসেপ্ট আকারে যদি তুমি মনে রাখতে পারো, 3টে ঘটনা হচ্ছে 3টা কেস। ঠিক আছে, তো ধরো প্রথম ঘটনা হচ্ছে, ধরো তুমি একটা দোতলা বাসার ছাদে তুমি দাঁড়ায় আছো, সেখান থেকে তুমি একটা ঢেল নিচের দিকে ছেড়ে দিছো। শেষ, তুমি জাস্ট খালি একটা মনে রাখবে, এটা কি যে তুমি একটা দোতলা বাসার ছাদে আসো, তুমি ওইখান থেকে একটা ঢেলকে নিচের দিকে ফেলে দিছো। অর্থাৎ কি তুমি একটা উঁচু স্থান থেকে অভিকর্ষণের অধীনে একটা বস্তু ফেলে দিছো। অর্থাৎ কেসটা তুমি জাস্ট তুমি ঘটনার মাধ্যমে মনে রাখবে, তুমি দোতলা ছাদে থেকে একটা বস্তুকে তুমি নিচের দিকে ছেড়ে দিছো। শেষ। তারপরে 2 নাম্বার কেস হচ্ছে কি, দেখো 2 নাম্বার কেসটা হচ্ছে তুমি ধরো 2তলা বাসার ছাদে একটা ঢেল মারতে চাচ্ছ, অর্থাৎ কি নিচ থেকে তুমি উপরে মারতে চাচ্ছ। এটা হচ্ছে তোমার কি, অর্থাৎ কি তুমি নিচে আসো বাট তুমি ওই ঢেলটাকে তুমি উপর দিকে মারতে চাচ্ছ। এটা হচ্ছে তোমার কি কেস 2। এবং কেস 3টা এখানে কি দেখো, কেস 3টা হচ্ছে এটা, এখানে কেস যে 3 আছে, এই কেস 3টা হচ্ছে কি, ধরো তুমি দোতলা একটা বাসা আছে, ওই দোতলা বাসার ছাদে তুমি আসো। তুমি কিন্তু প্রথম কেসে কিন্তু কি করছিলা, ঢেলটাকে তুমি নিচের দিকে ছেড়ে দিছিলা, অর্থাৎ কি পাথরটাকে তুমি নিচের দিকে ছেড়ে দিছিলা। এবং দ্বিতীয় কেসে ছিল তুমি নিচেই আসো, ওই পাথরটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো। বাট কেস 3 নাম্বার কিন্তু এইটা না। কেস 3 নাম্বার হচ্ছে তুমি একটা বাসার তুমি দোতলা ছাদে আসো, তখন তুমি ঢেলটাকে তুমি পাথরটাকে তুমি নিচের দিকে না ছেড়ে দিয়ে তুমি ওই দোতলা বাসার ছাদ থেকে তুমি উপর দিকে নিক্ষেপ করছো। উপর দিকে নিক্ষেপ করার পর সেটা একটা নির্দিষ্ট উপরে যাওয়ার পর নিচে পড়তেছে। এটা হচ্ছে কত ভাইয়া কেস 3। ঠিক আছে, তো তুমি যদি এই 3টা কেস যদি সহজে মনে রাখতে পারো, অর্থাৎ তুমি 3টা যদি ঘটনা আকারে মনে রাখতে পারো, তুমি তাহলে খুব সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারবা। আর তুমি যদি এই কেস 3টা যদি মনে রাখতে না পারো, তাহলে তুমি সূত্রগুলো সহজে মনে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এই চিত্রগুলো বুঝতে হবে, আর এই চিত্রগুলো বোঝা কিন্তু অনেক কঠিন। দেখো এই চিত্রগুলো বোঝা কিন্তু অনেক কঠিন, তোমাকে এই চিত্রগুলো কোনো কিছু মনে রাখতে হচ্ছে না, তখন তুমি এই 3টা কেস মনে রাখবা। তো দেখো আমরা কেস 1-এ দেখো এই সূত্রগুলো কিন্তু আসলে সবাই জানি আমরা, কিন্তু কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটাই আমরা শুধু জাস্ট ধরতে পারি না। এবং এইটা ধরার জন্য কী হবে, দেখো আমি যে কেসগুলো বলছি এই কেসগুলো যদি তুমি মনে রাখতে পারো, তুমি খুব সহজে এগুলো মনে রাখতে পারবা। তো দেখো প্রথম কেসটা কী ছিল, যে উঁচু স্থান হতে অভিকর্ষের অধীনে পড়ন্ত বস্তু, অর্থাৎ কি যখন তুমি একটা দোতলা বাসার ছাদ থেকে নিচের দিকে একটা পাথরকে ছেড়ে দিচ্ছ, তখন কি হবে দেখো এরকম। অর্থাৎ কি প্রথম কেসের জন্য হবে কি, যে সূত্রগুলো আছে সবগুলোর মাঝখানে কী হবে দেখো প্লাস হবে, অর্থাৎ কী হবে এইখানে দেখো প্লাস হবে। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই জানি কি, যে ভি সমান সূত্র হচ্ছে কি ইউ প্লাস জিটি, এইচ সমান হচ্ছে কি ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এস, এবং এইচ টি সমান হচ্ছে ইউ প্লাস হাফ অফ জি 2টি বিয়োগ 1, অর্থাৎ কি এই সূত্রগুলো আমরা সবাই জানি। তো ঠিক আছে, কেস 1-এর জন্য হবে কি এখানে দেখো প্লাস, এবং কেস 2-এর জন্য হবে কি জাস্ট এখানে কি মাইনাস, এবং বাকি যে সূত্রগুলো ছিল সবগুলো কি ভাইয়া একই। ঠিক আছে, এবং এখান থেকে তোমাকে আরও এই সূত্রগুলো দেখো আগের যে 4টা ছিল এই 4টা সূত্র এইখানে এগুলো কি একই, জাস্ট এখানে কী হবে 2 হবে। কেস কোন কেসের জন্য, এটা কিন্তু কেস 2-এর জন্য। কখন, যখন তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো। এবং কেস 2-এর ক্ষেত্রে আমরা এখান থেকে আরও 3টা সূত্র আমাদেরকে এক্সট্রা শিখতে হবে। সেটা হচ্ছে দেখো সর্বাধিক উচ্চতা।
কখন দেখো যখন তুমি একটা বস্তুকে কিন্তু যে কোনো একটা বেগে কিন্তু তুমি আলফা কোণে নিক্ষেপ করো, সরাসরি উপরের দিকে নিক্ষেপ করছো, সেই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এখানে কত ভাইয়া দেখো এইচ সমান হচ্ছে সূত্র কি ইউ স্কোয়ার ডিভাইডেড কি 2g। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সর্বাধিক উচ্চতা সূত্র সমান সূত্র হচ্ছে কি ইউ স্কোয়ার বা 2g। এটা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আসে এখান থেকে। এবং উত্থানকাল বা পতনকাল অর্থাৎ কি হয় যাওয়ার সময় অথবা কি আসার সময়, এই দুটোর সময় হচ্ছে কি ভাই ইউ ভাগ জি। আর বিচারণকাল অর্থাৎ বিচারণকাল কি বোঝানো হয়, যে উত্থানকাল এবং পতনকাল অর্থাৎ কি উপরে ওঠার সময় এবং নিচে নামার সময়, এই দুটো সময়ের যোগফল হচ্ছে তোমাকে বিচরণকাল বা উড্ডয়নকাল বা ভ্রমণকাল। এটা হচ্ছে তোমার কি হবে দেখো 2u ভাগ জি। ঠিক আছে, এটার অবশ্যই বোঝার কথা, কারণ দেখো কি এখানে উত্থানকাল হচ্ছে কি ইউ, ধরো তুমি কি উত্থানকাল ইউ জি, আর একটা হচ্ছে কি প্লাস পতনকাল হচ্ছে কি ইউ ভাগ জি। তো তুমি এটা যখন ক্যালকুলেশন করবে তখন হবে কি 2u ডিভাইডেড হচ্ছে তোমাকে ভাইয়া জি। তো এইটা এবং এইটাই তিনটেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এখান থেকে প্রশ্ন। তোমাকে এই তিনটা সূত্র কিন্তু এক্সট্রাভাবে মুখস্থ করতে হচ্ছে কোন কেসের ক্ষেত্রে, এটা কিন্তু কেস 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এবং কেস 3 এর ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, ধরো তুমি কি দোতলা বাসার ছাদে আছো, তখন তুমি কি নিচেও ফেলতেছো না পাথরটাকে, তুমি দোতলা বাসার ছাদ থেকে তুমি কি করতেছো, তখন তাকে আরও উপরের দিকে নিক্ষেপ করতেছো। সেটা হচ্ছে কি ভাইয়া কেস 3। আর কেস 3 এর ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, কেস 1 ছিল কি এখানে প্লাস হবে এবং এখানে কিন্তু প্লাস ছিল সবগুলা, এবং কেস 2 কি এইখানে শুধু মাইনাস হতো। বাট কেস 3 এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দিকে যেটা থাকবে সেটার ক্ষেত্রে মাইনাস। দেখো এবার কি মাইনাস ইউ প্লাস এটি মাইনাস ইউটি, অর্থাৎ কি প্রথমে যেটা থাকবে সেইখানে শুধু একটা করে মাইনাস অ্যাড হচ্ছে। এটা কোন কিছুর ক্ষেত্রে, কেস 3 এর ক্ষেত্রে। আশা করি সবাই এখন বোঝার কথা। দেখো এটা কি এই উচ্চতা হতে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে তোমাকে এই ভাষাগুলোও কিন্তু কি মনে রাখতে হচ্ছে না, তখন তুমি আমি যে ট্রিকটা শিখেছি এই তিনটে ঘটনা যদি তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা যে বেসিকগুলো শিখলাম এই বেসিকগুলো থেকে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো এমসিকিউ সমাধান করব। তো দেখো যেমন একটা প্রশ্ন দেখো যে একটি বস্তুকে, সরি দেখো এখানে আমি একটু নোট লিখে রাখছি, দেখো যে একটি বস্তুকে যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় বস্তুটি ফিরে এসে ঠিক একইভাবে কি ভূমিতে আঘাত করে। এবং দেখো বিভিন্ন এককে আমি জি এর মানগুলো এখানে লিখে রাখছি, এগুলোও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, দ্যাটস আমি কিন্তু এখানে লিখে রাখছি। তো দেখো যে সিজিএস পদ্ধতিতে জি এর মান হচ্ছে কত 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং দেখো 2 নম্বর দেখো যে ফুট পাউন্ড সেকেন্ড, অর্থাৎ কি জি এর মান হচ্ছে কত 32 ফুট পাউন্ড সেকেন্ড। এবং দেখো এমকেএস পদ্ধতি হচ্ছে কত 9.31 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখো এখান থেকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো এখন আমরা সমাধান করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা দেখো এখানে কি বলছে, দেখো প্রথম প্রশ্নটা যে 2u আদিবেগে অনুভূমির সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত। দেখো আমরা কিন্তু জানি কি এখানে কিন্তু নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত করা নেই, অর্থাৎ কি লম্বভাবে বলছে। দেখো হচ্ছে কি এটা কোথায় আসে, দেখো 20-21 আসে একটা প্রশ্ন। আমরা জানি কি সর্বাধিক উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে কি আমাদের সর্বাধিক উচ্চতাকে এইচ দ্বারা সূচিত করে, এইচ সমান হচ্ছে কি ইউ স্কোয়ার ডিভাইডেড কত 2g। এখানে ইউ হচ্ছে তোমার কত 2u, দ্যাটস হচ্ছে কি 4u স্কোয়ার ডিভাইডেড হচ্ছে তোমার কত 2g। দ্যাটস এখানে 2 দ্বারা তুমি 4কে দেওয়া হচ্ছে কত 2, দ্যাটস এখানে অ্যান্সার হচ্ছে কত 2u স্কোয়ার ডিভাইডেড জি। এটা হচ্ছে কি তোমার ভাইয়া এখানে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা দেখো কোথায় এসেছিলো, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো তুমি যদি বেসিক জানো কিন্তু তুমি যদি বেসিক জানো তুমি কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 এখানে দেখো এই প্রশ্নটা দেখো কতটা ইম্পর্টেন্ট। দেখো এটা কোথায় কোথায় আসছে, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে এই প্রশ্নটা আসে নাই। দেখো কি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 5, 6, 7, 6, 7, 8, 11, 12 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো 11, 12, 14, 15, খুলনাতে কত 19, 20 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 14, 15, 19, 20 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন। তার মানে দেখো চিন্তা করে দেখো যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, কোনো স্তম্ভের শীর্ষ হতে, তার মানে কি দেখো তুমি কেসটা কল্পনা করো, আমি যে সূত্রটা বলছিলাম কোনো স্তম্ভের শীর্ষ হতে, তার মানে কি একটা নির্দিষ্ট উচ্চতা থাকে। এটা কিন্তু কি কেস 3, তোমাকে এখানে তার শুধু কেসগুলো ধরতে হবে। এটা হচ্ছে তোমার কত কেস 3 এবং কেস 3 এর ক্ষেত্রে কী হবে সূত্রে প্রথমে মাইনাস হয়। আশা করি বুঝতে পারছো। দেখো ইউ আদিবেগ অর্থাৎ কি ইউ এর মানটা দেওয়া আছে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে কোনো একটা সেকেন্ড অর্থাৎ কি টি এর মান দেওয়া আছে, পাদদেশে পতিত হলে স্তম্ভের উচ্চতা কত অর্থাৎ কি এইচটা নির্ণয় করতে বলছে। দ্যাটস আমরা কি লিখবো এখানে এইচ সমান মাইনাস ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা কেস, কারণ কি এটা কেস 3 একটি নির্দিষ্ট শিশু হতে নিক্ষেপ করা হচ্ছে। দ্যাটস হচ্ছে তোমাকে এটা কেস 3 ক্ষেত্রে কী হবে এখানে মাইনাস হয়। দ্যাটস এখানে সূত্র কিন্তু এটা দেখো এখন আমরা যদি মান বসাই, এখানে কত ইউ এর মান ছিল কত দেখো 19.5 এবং টি এর মান হচ্ছে কত 5 প্লাস হাফ এবং জি এর মান হচ্ছে কত 9.8 এবং টি এর মান হচ্ছে কত 5 ছিল, অর্থাৎ এখানে কত হবে 25। ঠিক আছে, দেখো তুমি এটা হাতে ক্যালকুলেশন এখন তুমি কীভাবে করবা, এখানে কত আছে মাইনাস। দেখো আমি কি বলছিলাম এর আগে যে হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে যে দশমিক সংখ্যাগুলো আছে তুমি কিন্তু এইগুলোকে চাইলে মনে মনে তুমি কি করতে পারো পূর্ণ সংখ্যা ধরে নিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে তুমি কি একটা সঠিক অ্যান্সার পেয়ে গেছো, অর্থাৎ কি সঠিক যে অ্যান্সারটা আছে সেইটার কাছাকাছি একটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। এবং
হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে অপশনগুলো অনেক দূরে দূরে থাকে, দ্যাটস তুমি পূর্ণ সংখ্যা যদি ধরেও নাও তার ক্ষেত্রে তুমি কী পাবা, সঠিক অ্যান্সারটা খুব সহজেই খুঁজে পাবা। যেমন এখানে দেখো -19.5 আছে, তুমি এটাকে 20 কল্পনা করো, অর্থাৎ কি 5 বিশং কত হবে, এখানে দেখো 100, এটা কত 100 হচ্ছে -100 প্লাস, এবং এটাকে তুমি 10 ধরো কল্পনা করো, অর্থাৎ কি 10, এটা দ্বারা তুমি কাটো, এখানে কত হচ্ছে 5, অর্থাৎ কত 5 পজিশন কত হচ্ছে 125। দ্যাটস এখানে দেখো 125 থেকে যদি 100 বিয়োগ করো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কত, দেখো 25, এইটাই হবে কি ভাই এখানে অ্যান্সার। আর বাস্তব কথা হচ্ছে দেখো এইটার অ্যান্সার অপশনে কিন্তু এই 25ই ছিল, দ্যাটস এখানে অ্যান্সার হবে কত 25। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো একটি বস্তুকে উলম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা এইচ ও উচ্চতায় পৌঁছাবার সময় কী বলছে দেখো, একটি বস্তুকে উলম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও উচ্চতায় পৌঁছানোর সময়, অর্থাৎ দেখো সর্বাধিক উচ্চতা এইচ সমান সূত্র আমরা জানি কি ইউ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে তোমার কি 2g, এবং উচ্চতায় পৌঁছানোর সময় সমান সূত্র হচ্ছে কি ইউ ভাগ জি, অর্থাৎ কি উত্থানকাল বা পতনকাল সময় সূত্র হচ্ছে কি ভাই ইউ ভাগ জি। দেখো এটা কোথায় আছে, দেখো এটা আছে 1 নম্বরে, দেখো আছে ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, সরি এটা মানে দেখা যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড 2g এবং ইউ ভাগ জি, দ্যাটস এখানে অ্যান্সার হবে কত ভাইয়া, বি নাম্বারটা হবে কি এখানে অ্যান্সার। ঠিক আছে, তো তারপর দেখো আমরা এখানে আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব। টাইপ 8 নিয়ে আলোচনা করবো। দেখো টাইপ 8টাও এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দেখো এই অধ্যায়ে দুটো টাইপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টাইপ 7 এবং টাইপ 8টা হচ্ছে কি ভাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা টাইপ 8টা নিয়ে এখন আলোচনা করবো। দেখো প্রাস সংক্রান্ত দেখো কনসেপ্ট, এখানে তোমাকে যে কনসেপ্টগুলো জানতে হবে আমরা এখন দেখবো। দেখো যে কোনো বস্তুকে ইউ আনুভূমিকের সাথে ইউ আনুভূমিকের তলের সহিত আলফা কোণে নিক্ষিপ্ত করা হলে, অর্থাৎ কি যখন তুমি আলফা করে নিক্ষিপ্ত করবে, দেখো তুমি এখানে গ্রাফটাকে লক্ষ্য করে, এটা যদি এক্স অক্ষ এবং এটা যদি ওয়াই অক্ষ হয়, তুমি কোনো একটা বস্তুকে এরকম আলফা করে নিক্ষিপ্ত করতেছো এবং এটা এখানে এসে পড়ছে। তারপরে দেখো কত কোণে তুমি নিক্ষিপ্ত করছো, আলফা করে নিক্ষিপ্ত করছো, এবং এই যে মোট দূরত্বটা যে অতিক্রম করছে এইটাই হচ্ছে কি তোমার আনুভূমিক পাল্লা, অর্থাৎ কি আনুভূমিক পাল্লাকে কি দ্বারা সূচিত করা হয়, আর দ্বারা সূচিত করা হয়। এবং এখানে যে সর্বোচ্চ যে উচ্চতাটা আছে, যদি এটাকে তুমি ওঠার সময় ধরো T1, এটা হচ্ছে কি উত্থানকাল, এবং এটা যদি নামার সময় ধরো এটা হচ্ছে কি পতনকাল। এবার যে উঠতেছে এবং নামতেছে এই দুটারই সমষ্টি হচ্ছে কি ভ্রমণকাল বা বিচরণকাল বা উড্ডয়নকাল। এবং এই যে সর্বাধিক উচ্চতা আছে এইটা হচ্ছে তোমার কি সর্বাধিক উচ্চতা কি এইচ। ঠিক আছে, তো তুমি যদি এই গ্রাফটাকে যদি মনে রাখতে পারো তখন তোমাকে কিছু সূত্র দেখতে হবে, এই সূত্রগুলো। এবং আরেকটা ভাবে বলে রাখি যে তোমরা যে পরন্ত বস্তুদের সূত্রগুলো কেস 2 এ তুমি কিছু সূত্র দেখছিলে, ওইখানে ছিল কি ইউ ছিল, এইখানে কিন্তু এই আলফা কোণে নিক্ষিপ্ত করার ফলে ওই ইউটাই হয়ে যাবে কি এখানে ইউ সাইন আলফা, এবং ভিটা হবে কি ভি কজ আলফা। তুমি এই দুটো শর্টকাট দিয়েও কিন্তু ওই সূত্রগুলোই জাস্ট খালি এখানে এই ইউ এর জায়গায় ইউ সাইন আলফা এবং ভির জায়গায় ভি কজ আলফা বসাই দিলে কিন্তু সূত্রগুলো তুমি এমনি পেয়ে যাচ্ছ। যেমন কি দেখো সর্বাধিক উচ্চতা এইচ সমান সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড কি 2g, কারণ কি ছিল আগে সূত্র ছিল ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কি 2g, এবং ইউ স্কোয়ার জায়গায় এখানে কি বসাতে হবে ইউ সাইন আলফা, দ্যাটস এখানে হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড হচ্ছে তোমার কি ভাইয়া 2g। আর তুমি চাইলে কিন্তু এখানে এমনি সূত্রগুলো খুব সহজে মনে রাখা যায়। যেমন কি দেখো সর্বাধিক উচ্চতা সমান সূত্র হচ্ছে কি এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড 2g, আনুভূমিক পাল্লা হচ্ছে তোমার কি ইউ কজ আলফা টি, উলম্ব দূরত্ব হচ্ছে তোমার কি ইউ সাইন আলফা টি মাইনাস হচ্ছে কি হাফ অফ জি টি স্কোয়ার, অর্থাৎ কি যা শুধু ইউ এর জায়গায় ইউ সাইন আলফা এবং ভি এর জায়গায় কি ভি কজ আলফা। ঠিক আছে, তারপরে দেখো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এখানে দেখো 1 নম্বর সূত্রটা, অর্থাৎ কি সর্বোচ্চ উচ্চতা, তারপর দেখো যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় এবং ভ্রমণকাল এবং আনুভূমিক পাল্লা, এবং এই নিচে শর্ত, অর্থাৎ এই দুটো সূত্র তোমাকে না মনে রাখলে হচ্ছে, বাট বাকি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই তোমাকে এখান থেকে দেখতে হবে। যেমন দেখো উলম্ব দূরত্ব, এটা দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে কি ইউ সাইন আলফা ডিভাইডেড জি, যেমন আমার আগের সূত্র ছিল কি ইউ ভাগ জি, জাস্ট এখানে কি ইউ সাইন আলফা হবে এখানে। ঠিক আছে, ভাগ কি জি। তারপর দেখো ভ্রমণকাল বিচরণকাল বা উড্ডয়নকাল সমান টি সমান সূত্র হচ্ছে কি 2 ইউ সাইন আলফা ডিভাইডেড কি জি, এবং আনুভূমিক পাল্লা সমান সূত্র হচ্ছে কি ইউ সাইন 2 আলফা ডিভাইডেড কি ভাইয়া জি, এবং সর্বাধিক আনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে তোমার কি দেখো আর ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড জি, এবং আর ম্যাক্সটা কখন হবে যখন কি আলফা সমান 45 ডিগ্রি হবে। ঠিক আছে, অর্থাৎ কিন্তু প্রশ্ন কিন্তু হইতেই পারে এরকম যে আর ম্যাক্স অর্থাৎ কি আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হয় কখন হয় যখন তুমি আলফা কোণে, অর্থাৎ কি আলফা অর্থাৎ 45 ডিগ্রি কোণে যখন তুমি নিক্ষিপ্ত করবা। ঠিক আছে, এবং এখানে দেখো শেষে দেখো তোমাদেরকে দুটো শর্টকাট মনে রাখতে হবে, এই দুটো শর্টকাট খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা কি ট্যান আলফা সমান সূত্র হচ্ছে কি 4h ভাগ আর, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তারপর দেখো আর সমান সূত্র হচ্ছে কি আর ম্যাক্স সাইন 2 আলফা। দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। দেখো আমরা যে এখন যে বেসিকগুলো দেখলাম এগুলো তুমি আমি খুব দ্রুত পড়ানোর চেষ্টা করছি, তুমি যদি এগুলো না বোঝো অবশ্যই তুমি পজ করে ভিডিওটা আটকে দেখবে এবং স্লো করে দেখতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা এখন যে বেসিকগুলো শিখলাম এই বেসিকগুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো এখন দেখে নিব। যেমন এখানে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটি বস্তুকে এত বেগে, অর্থাৎ কি দেখো এখানে
ইউ এর মানটা এখানে দেওয়া আছে এত বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করা হলে, অর্থাৎ কি থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করা হলে ভ্রমণকাল কত? দেখো আমরা জানি ভ্রমণকালকে কি দ্বারা সূচিত করা হয়, টি দ্বারা সূচিত করা হয়। টি সমান সূত্র হচ্ছে কি 2u সাইন আলফা ডিভাইডেড হচ্ছে তোমার কি ভাই এখানে জি, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে তোমার কি যে দেখো 2u অর্থাৎ কি 2 গুণন হচ্ছে কত 30 এবং সাইন আলফার মান হচ্ছে কত 30, অর্থাৎ কি এর মান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, এই হাফ দ্বারা এটাকে কেটে দিলাম এবং এখানে দেখো জির মান হচ্ছে কত দেখো 9.8 এবং 9.8 অর্থাৎ তুমি এখানে কি 10 লিখতে পারো উপরে, সরি এখানে ইউ এর মান ছিল কত দেখো 15, এটাকে তুমি কি লিখতে পারো এখানে দেখো 10 এবং এখানে তুমি 98, অর্থাৎ দশমিক তুলার কারণে কিন্তু আমি এখানে 10 লিখছি, অর্থাৎ আমি দেখো হাতে ক্যালকুলেশনটা দেখাচ্ছি এখানে তুমি দশমিক তোলার পরে কি আমি উপরে 10 লিখেছি এবং এই 10 দ্বারা যদি এখানে আমরা 98 কে 100 ধরবো, যদি 100 ধরি এখানে তাহলে কত হচ্ছে 10 10 কে 100, এখানে কি 10 থাকতেছে এবং এই 10 দ্বারা যদি 15 কে ভাগ করি কত হচ্ছে 1.5, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 1.5 সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ কি 1.5 সামথিং হবে কি ভাই এখানে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20-21 আসা প্রশ্ন এবং দেখো আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আমি যেভাবে হাতে ক্যালকুলেশনটা দেখাইছি তোমরাও চেষ্টা করবা এইভাবে হাতে ক্যালকুলেশন করার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2তে দেখো কি বলতেছে যে একটি প্রক্ষিপ্ত আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, অর্থাৎ কি বলতেছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তোমার কত এইচ সমান হচ্ছে কত, অর্থাৎ কি বলতেছে দেখো একটি আনুভূমিকের পাল্লা এর সর্বোচ্চ উচ্চতা 4 গুণ, অর্থাৎ কি এখানে শর্তটা কি বলতেছে যে আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত এইচ, অর্থাৎ কি এইচ এর 4 গুণ, অর্থাৎ শর্তটা কিন্তু এইটা বলতেছে হলে নিক্ষেপে কোণ বের করো। কি বলছে দেখো হলে নিক্ষেপণ কোণ বের করো। আমরা কিন্তু একটা শর্টকাট শিখছি, দেখো এটা প্রশ্ন আসছিল কোথায় এগ্রিতে 19-20 এবং রাজশাহী জাহাজ সাস্ট এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আসা প্রশ্ন। আমরা একটা শর্টকাট শিখছিলাম কি যে ট্যান থিটার সমান সূত্র ছিল 4h ভাগ হচ্ছে কত ভাইয়া আর ছিল, এটা ছিল কি সূত্র, ঠিক আছে। তো দেখো আমরা এখানে আর এর মানটা জানি কি আর এর মান হচ্ছে কত 4h, দ্যাটস আমরা কি লিখতে পারবো 4h ভাগ হচ্ছে কত ভাইয়া 4h, এটাকে যদি কাটাকাটি করি এখানে থাকতেছে কত 1 এবং থিটার সমান আমরা কি লিখতে পারবো দেখো ট্যান ইনভার্স এখানে কত 1 এবং আমরা জানি কত ট্যান কত ডিগ্রি মান হচ্ছে ট্যান ইনভার্স 1, এটা হচ্ছে কত ট্যান 45 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, দ্যাটস এখানে অ্যান্সার হবে কত 45 ডিগ্রি। এটা কিন্তু দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে। তো দেখো এটা এমনি কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি যদি বেসিকগুলো ভালোভাবে জানো তুমি কিন্তু খুব সহজেই এমসিকিউগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেনটা দেখো যে এত আদিবেগে অর্থাৎ কি ইউ এর মান দেওয়া আছে এত এবং ভূমির সাথে এত ডিগ্রি কোণ, অর্থাৎ কি থিটার মান দেওয়া আছে কোনো একটি বস্তু নিক্ষেপ করা হলো, ইহার আনুভূমিক পাল্লা কত? দেখো আনুভূমিক পাল্লাকে কি দ্বারা সূচিত করা হয় আমরা জানি আর, এবং আনুভূমিক পাল্লা সমান আর সমান সূত্র হচ্ছে কি ইউএস স্কোয়ার সাইন কত ইউএস স্কোয়ার, দেখো আনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র কি ছিল ইউএস স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে কত ভাই এখানে জি, দ্যাটস দেখো ইউ স্কোয়ার বলতে এখানে দেখো দুইটা ইউ, অর্থাৎ আমরা এখানে হাতে ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে মানগুলো ভেঙে ভেঙে লিখবো। দেখো ইউ স্কোয়ার অর্থাৎ কত 3 2 গুণন 3, হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে এইভাবে তোমাকে ফলো করতে হবে। দেখো 3 2 এবং সাইন 2 আলফা সাইন 15 ডিগ্রি ছিল এবং এটাকে আমরা কতভাবে ক্যালকুলেশন করতে পারি 2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি, সরি 15 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, এবং এখানে জির মান কত দেখো এখানে কিন্তু ফুট পার সেকেন্ড, দ্যাটস ওয়াই আমরা জানি এইটার এককে জির মান ছিল কত দেখো 32 কিন্তু ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমি কিন্তু এর আগে তোমাকে জির মানগুলো শিখাই নিছি। এখানে তুমি এখানে জির মানটা কত বসাবো অবশ্যই 32 এবং এই 32 আর একটা 32 কেটে দাও এবং এখানে থাকতেছে কত 32/2, অর্থাৎ তুমি এটা দ্বারা এটা কাটলে হচ্ছে কত দেখো 16, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 16 মিটার, ঠিক আছে। এটা হবে কি এখানে দেখো অর্থাৎ কি 16 হবে কি এখানে দেখো অ্যান্সার, ঠিক আছে, আশা করি বোঝার কথা। দেখো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4টা দেখো যে ভূমির সাথে এত ডিগ্রি কোণ, অর্থাৎ কি থিটার মানটা এখানে দেওয়া আছে 30 ডিগ্রি কোণে এত বেগে, অর্থাৎ কি ইউ এর মানটা দেওয়া আছে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বাধিক উচ্চতা, দেখো সর্বাধিক উচ্চতাকে আমরা জানি কি দ্বারা সূচিত করে এইচ দ্বারা সূচিত করে এবং এইচ সমান সূত্র হচ্ছে কি ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড হচ্ছে তোমার কি ভাইয়া 2g। এখানে দেখো তুমি যদি শুধু মানগুলো বসাই দাও তুমি কিন্তু খুব সহজে মানগুলো পেয়ে যাবে। দেখো ইউএস স্কোয়ার বলতে এখানে কি বোঝা হচ্ছে দেখো 196 গুণন 2 এ হচ্ছে কি হোল স্কোয়ার এবং এখানে দেখো সাইন 3 ডিগ্রি মান হচ্ছে কত 1/2, এটাকে তুমি হোল স্কোয়ার করে এবং এখানে কি 2g অর্থাৎ 9.8। তো দেখো তুমি যদি এইটাকে তুমি ক্যালকুলেশন করো দেখো এখানে জায়গা নেই, তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো অ্যান্সার হবে কত 441 দশমিক সামথিং কিছু একটা হবে, আমার আসলে মনে নেই, অর্থাৎ যেটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কি অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আজকে ক্লাস এতটুকুই। দেখো আমরা কিন্তু ক্লাস 1-এ আমরা টাইপ 4 পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা টাইপ 5 থেকে টাইপ 8 পর্যন্ত শিখে নিলাম। এর মাধ্যমে আমরা দেখো সমতুল্য বস্তুগুণার গতি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ করে নিলাম।
তো দেখো এই আমি যে টাইপগুলো দেখাইছি তোমরা অবশ্যই চেষ্টা করবে এই টাইপগুলো ভালোভাবে শেষ করার, এবং তোমরা অবশ্যই নোট করে রাখবা। এবং আমি যে এমসিকিউগুলো এখানে দেখাইছি তোমরা চাইলে এইগুলো নোট আকারে লিখে রাখতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখো এগুলো ক্লাস করার পর তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবে। তো আশা করি তুমি এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই তুমি কোশ্চেন ব্যাঙ্কগুলো এমনি কোশ্চেন ব্যাঙ্কে যে প্রশ্নগুলো আছে তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। তো শেষে কিছু কথা বলতে চাই, দেখো এরকম যদি তোমরা শর্টকাট ভিডিওগুলো রেগুলার পেতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবং তুমি যদি ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবা, এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা, কারণ তোমাদের প্রত্যেকের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।